দেশের আইন শৃঙ্খলার অবস্থা তো খুবই নাজুক, খুবই খারাপ অবস্থা। অর্থাৎ এই জায়গাটায় সরকার ব্যর্থ, যে আইন শৃঙ্খলা যে নিয়ন্ত্রণ করবে, রক্ষা করবে, ব্যর্থ। সেকেন্ড কাজ কি ছিল? সেকেন্ড কাজ ছিল যে সংস্কার এবং বিচার। প্রথমত হচ্ছে যে বিভিন্ন আন্দোলনে তো সক্রিয় ছিলাম। একেবারে যখন শিক্ষার্থী ছিলাম তখনও প্রতিবাদ করেছি অন্যায়ের। পরে যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে জয়েন করলাম তখন প্রথম থেকেই বিভিন্ন সরকারের অন্যায় অবিচারের প্রতিবাদ করেছি বিভিন্নভাবে, কখনো লিখে, কখনো বলে, কখনো শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে মিছিল করেছি, প্রতিবাদ করেছি। ন্যায্যতার জায়গা থেকে প্রতিবাদটা করেছি, বিবেকের জায়গা থেকে, বিবেকের তাড়না থেকে কাজগুলো করেছি, শিক্ষক হিসেবে করেছি। মনে করেছি যে এটা আমার দায়বদ্ধতা, এটা একটা। তো এর মধ্যে যতগুলো আন্দোলন করেছি এর মধ্যে সবচেয়ে স্মরণীয় হলো যে 24-এর যে আন্দোলনটা, বিশেষ করে জুলাই মাসের প্রথম থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত। আমি মনে করি যে আমার জীবনের এটা একটা স্মরণীয় ঘটনা। নিজে অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝেছি এবং সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেয়েছি। আমি বলবো যে মূল আন্দোলনটা করেছে শিক্ষার্থীরা, এবং আমি মনে করি যে শিক্ষক হিসেবে আমি সুযোগ পেয়েছি শিক্ষার্থীদের সাথে দাঁড়ানোর। তো এখন যে জিনিসটা হয়েছে যে একটা সময় সে আন্দোলনটা গিয়ে দাঁড়ালো যে কেবল আর শিক্ষার্থীদের মাঝে ছিল না, শিক্ষকদেরও একটা বড় অংশ আস্তে আস্তে, প্রথম দিকে হয়তো কম ছিল, আস্তে আস্তে শিক্ষকদের একটা বড় অংশ সেখানে অ্যাটেন্ড করেছে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সারা দেশে, বিশেষ করে ঢাকা শহরে আমরা যেটা বলি যে ছাত্র জনতার এক ধরনের অভ্যুত্থান, এবং আপামর জনগণ, যেমন গৃহিণী, মায়েরা, বোনেরা, বাবারা, চাচারা সবাই নেমে এসেছে। আমরা দেখেছি যে রিক্সা চালকরা, যারা গার্মেন্টসে কাজ করেন, কেউ বাকি ছিল না। অর্থাৎ সমাজের কোনো গোষ্ঠী বাকি ছিল না। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে, এবং সেই গণ অভ্যুত্থানের মধ্যে দুঃখজনক এবং বেদনাদায়ক কিছু বিষয় আছে, যেমন অনেকে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এর মধ্যে প্রায় 2000-এর কাছাকাছি মৃত্যুবরণ করেছেন আগে পরে, এবং আরও কয়েক হাজার ইনজুর্ড হয়েছেন সিভিয়ারলি, কেউ চোখ হারিয়েছেন। এগুলো খুবই বেদনাদায়ক ঘটনা। তো এখন একটা আন্দোলনকে সফল করতে গেলে যে আত্মত্যাগ আমরা বলি, সে আত্মত্যাগ, এবং কেউ শুধু জীবন দেয়নি, কেউ অর্থনৈতিকভাবে সহায়তা করেছে, কেউ শারীরিকভাবে সহায়তা করেছে, কেউ স্পেস দিয়েছে, কেউ বুদ্ধিবৃত্তিকভাবে এই আন্দোলনটাকে বেগবান করেছে। আবার এর অল্টারনেটিভ একটা গোষ্ঠীও আমরা দেখেছি যে সেই অন্যায়কে জাস্টিফাই করেছে, বুদ্ধিবৃত্তিকভাবে, শারীরিকভাবে নিপীড়নের মাধ্যমে দমিয়ে নিতে চেয়েছে। সেটাও কিন্তু পেইনফুল, এক ধরনের বেদনা, কারণ তারা আমাদের দেশেরই মানুষ, তারাও কিন্তু এই কাজগুলো করেছে। আবার কেউ চুপ ছিল, কোনো পক্ষ অবলম্বন করেনি। তো আবার তাদের মধ্যে আবার কাউকে আবার দেখি এখন আবার যে বলে যে আমরা ছিলাম, তা আবার কেউ আবার পালিয়ে গিয়েছে। এর ফলে চূড়ান্ত যে পরিণতি হলো যে স্বৈরাচার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সরকার আসলো। তো এই সরকারের কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল এই জাতির, কারণ আমরা বলি যে জুলাই স্পিরিটকে উনি ধারণ করবেন, উনি ধারণ করে নিয়ে করবেন। কিন্তু যখনই আমি আমার একান্ত নিজের বিবেচনার কথা আমি বলছি, যে যখনই ওনার ক্যাবিনেটের নাম ঘোষণা করলেন আমি একটু শকড হয়েছি। আমরা দেখেছি যে সাদা চোখে আমরা যেটা দেখেছি যে ওনার কাছের লোক, ওনার এনজিওতে কারা চাকরি করতেন, গ্রামীণ ব্যাংকে, তারপরে হলো যে ওনার এলাকায় কে ছিলেন, কিংবা কোনো একটা রাজনৈতিক দলের ইঙ্গিতে, মানে একটা কোটারির মতো সিস্টেম উনি চালু করলেন। এবং তাদের অধিকাংশরই আসলে রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা নেই, ক্যাপাসিটি নাই, সেটা আমরা দেখলাম। কিছুটা হতাশ হয়েছি। তারপরও আশা করেছিলাম যে হয়তো খুব দ্রুত উনি সে জিনিসটা রিকভার করে নেবেন। কিন্তু আমরা দেখলাম যে না, মানে আসলে ওই যে রিকনসিলিয়েশনের যে বিষয়টা, কিংবা জাতিকে আবার ঐক্যবদ্ধ করার যে বিষয়টা, সেই জিনিসটা কিন্তু হয়ে ওঠে নাই। আবার দেখেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টা আসলো, ওটা যদি তাৎক্ষণিকভাবে হয়ে যেত যে নিষিদ্ধ, যে তাহলে মেনে নেওয়া যেত। এখন আপনি প্রায় 8-9 মাস পরে আইসা আবার এক্সিকিউটিভ অর্ডারে করলেন, মানে এগুলা পরে না প্রশ্নের সম্মুখীন হবে, বৈধতার সম্মুখীন হবে এই জিনিসগুলো। মানে একটা প্যাচ, একটা ঝামেলা কিন্তু রয়ে গেল। অর্থাৎ স্বাভাবিকভাবে যে একটা জাতি এগোবে সেই জিনিসটা আমরা দেখছি না। আমরা শুনতেছি যে কক্সবাজারে যাওয়া বন্ধ করে দিছে,
যে ওইখানে নাকি কি করবে। তো অর্থাৎ এমন কাজ আপনি কেন করবেন যেটা সন্দেহের উদ্রেক করে? আপনি পলিথিন নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, উপদেষ্টারা দেখলাম যে ওই যে কম্বল বিতরণ করে হেলিকপ্টারে দেয়া, তারপর লাল গালিচা সংবর্ধনা দেয়া, এগুলো কি? এগুলো কি জুলাইয়ের স্পিরিট? তারপরে আমরা কাউকে দেখলাম যে যারা এই একটা বিশাল একটা মহান গণ অভ্যুত্থানের সাথে ইনভলভ ছিল, কারো বিরুদ্ধে আমরা দুর্নীতির অভিযোগ শুনতেছি আমরা বিভিন্ন জায়গায়। এগুলো আমাদের জন্য খুব পেইনফুল। আমরা এগুলো চাইনি, প্রত্যাশা করিনি। এই প্রত্যাশা করে আমরা নামিনি, ঠিক আছে? এটা আমরা চাইনি। এমন দেশ গঠন করার জন্য আমরা রাস্তায় নামিনি, এবং আমার ধারণা কেউই এটা চাই না। তো এইটা ছিল, আমরা বলি যে সাইড ইফেক্ট। যে অর্থাৎ মূল জিনিসটা কি? একেবারে খুব সহজ বিষয় হলো যে এই সরকার যখন ক্ষমতায় আসলেন, এই সরকারের কাজ কি ছিল? প্রথম কাজ ছিল দেশকে সিকিউর করা, ইন্টারনাল এবং এক্সটার্নাল। অর্থাৎ বাইরের থেকে যাতে কোনো না হয়, আক্রমণ না হয়, এবং দেশের মধ্যে যাতে আইন শৃঙ্খলা সুষ্ঠু থাকে, স্ট্যাবল করা দেশকে। কারণ বাইরে থেকে আমাদের পুশ ব্যাক করতেছে, পুশিন করতেছে, এই করতেছে, সেই করতেছে, আবার যে সীমান্ত হত্যা, এগুলো তো বন্ধ হয় নাই, এগুলো চলতেছে। তারপরে দেশের আইন শৃঙ্খলার অবস্থা তো খুবই নাজুক, খুবই খারাপ অবস্থা, ঠিক আছে? অর্থাৎ এই জায়গাটায় সরকার ব্যর্থ, যে আইন শৃঙ্খলা যে নিয়ন্ত্রণ করবে, রক্ষা করবে, ব্যর্থ। আচ্ছা, সেকেন্ড কাজ কি ছিল? সেকেন্ড কাজ ছিল যে সংস্কার এবং বিচার। যে আকাঙ্ক্ষা নিয়ে যে সংস্কারের দাবিগুলো ছিল, যেই জন্য এই অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানটার জন্য যে দাবিগুলো ছিল, এর পেছনে যে কজগুলো ছিল, যে আমরা চাই না যারাই পরবর্তীতে সরকার গঠন করুক তা আবার ফ্যাসিস্ট হয়ে গড়ে উঠুক। এটা আমরা চাই না। আমরা চাই ডেমোক্রেটিক প্রসেসে ফেরত যেতে। অর্থাৎ ডেমোক্রেসিটি আমাদের মূল কথা। এটা একটা। দুই নম্বর বিচার। তা আমরা দেখলাম যে বিচারের ব্যাপারে আমরা দেখলাম যে অনেকেই আওয়ামী লীগের অনেক বড় বড় ক্রিমিনাল যারা ছিল তারা দেশ ত্যাগ করে চলে গেল। এই সরকার ক্ষমতা নেওয়ার অনেক দিন পরেও আমরা সেটা দেখেছি, চলে গেল। অর্থাৎ কাউকে চলে যেতে দেওয়া হয়েছে, কাউকে ধরে রাখে দেওয়া হয়েছে, এবং আমরা শুনতেছি যে সেখানে অনেক লেনদেনের বিষয় আছে, ইয়ার বিষয় আছে। এগুলো তো বিটার এক্সপিরিয়েন্স। আমাদের এই সরকারের কাছে এটা আশা করিনি, আমরা চাইনি এটা। অর্থাৎ বিচারের প্রক্রিয়াটা ঠিকভাবে আসলে 10 মাসে, যদি আমরা বলি যে 10 মাসে যতটুকু অগ্রগতির হওয়ার কথা ছিল অতটুকু অগ্রগতি হয়নি। এটা আমাদের জন্য পেইনফুল, আমাদেরকে কষ্ট দিচ্ছে, ঠিক আছে? কারণ যে যতটুকু অন্যায় করেছে তার অতটুকু শাস্তি হওয়া উচিত। দেখুন, যা আওয়ামী লীগ দল হিসেবে অনেক বড়, কোটি কোটি সাপোর্টার তাদের আছে, নিঃসন্দেহে। আপনি কি সবাইকে কি মেরে ফেলবেন? সবাইকে জেলে ঢুকাবেন? সবাইকে দেশ ছাড়া করবেন? মোটেই না। যারা অপরাধ করেছে কিংবা অপরাধের জন্য ইন্ধন জুগিয়েছে, ন্যারেটিভ তৈরি করেছে, আপনি তাদেরকে শাস্তির আওতায় করেন, তাদেরকে চিহ্নিত করেন। আমি মনে করি 10 মাস গুড এনাফ টাইম ছিল। আমরা তো সেরকম ওয়ার্কআউটও দেখছি না যে এরা চিহ্নিত, এদের বিচার হবে, বাকিরা তোমরা ফ্রি, তোমরা স্বাভাবিক জীবনযাপন করো। তাহলে ন্যাশনাল রিকনসিলিয়েশন, জাতীয় ঐক্যমত্য হতো। আপনি কয়েক কোটি লোককে বাইরে রেখা জাতীয় ঐক্যমত্য কীভাবে হবে? তা আবার তো আমরা দেখবো, আমরা তো দেখেছিলাম যে এই সরকার, আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করছে, যখন প্রথম না জামাতকে নিষিদ্ধ করছে, তো এখন তো আবার জামাত চলে আসছে। তো এরকম আইন করে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, আবার কোনো একটা ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবার হাজির হয়ে যাবে। আপনার কি করা দরকার ছিল? দরকার ছিল যারা অপরাধ করেছে, একেবারে গ্রাম থেকে, থানা থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে, ন্যাশনাল পর্যায়ে পর্যন্ত কয়েক হাজার লোক, ম্যাক্সিমাম 1 লাখ লোক যারা অপরাধটা করছে, আপনি তাদেরকে বিচারের আওতায় আনেন। তাদেরকে আপনি আইনের মাধ্যমে, মবের মাধ্যমে না, আইনের মাধ্যমে আপনি তাদেরকে শাস্তি দেন। বিচার, সংস্কার। আসেন, হ্যাঁ, আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য দরকার, ঠিক আছে? তারপরে আমাদের এই যে এক কক্ষ হবে না দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, রিপ্রেজেন্টেশনটা কিভাবে হবে, এই জায়গাগুলোতে ঐকমত্যের জায়গায় চলে আসা। দেখুন, 100% ঐকমত্য তো আর হবে না, কারণ দুইটা মানুষই যেখানে একমত হয় না, সেখানে এতগুলা দল, শত শত দল, আমাদের সবাই একমত হবে এমন না। যেই জিনিসগুলোতে একমত হবে সেই জায়গাগুলোতে একমত হয়ে যাওয়া। এরপর থার্ড কাজ হলো একটা ইলেকশন, এবং সুষ্ঠু গ্রহণযোগ্য একটা ইলেকশন, অংশগ্রহণমূলক, সবার অংশগ্রহণ থাকা লাগবে এমন একটা ইলেকশন আপনাকে করা। তা আমরা ইলেকশনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই একবার বলে ডিসেম্বর, আবার বলে ডিসেম্বর থেকে জুন, ঠিক আছে? এর আগে তো বলতেই চায় না। তো এরপরে আবার এই বলল ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসলেন উনি, ঈদের জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এর আগে কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে আপনার কি করলো, যে ঘোষণা করে দিল যে এপ্রিল মাসের প্রথম দিকে ইলেকশন হবে। আরে বাবা, আপনি কার সাথে আলোচনা করছেন? পলিটিক্যাল পার্টিসগুলো হলো স্টেক হোল্ডার রাষ্ট্রের, তারাই দেশ চালিয়েছেন এবং চালাবেন। ভুল ত্রুটি তারা করবেন, ভুল ত্রুটি করছে দিকেই এই অবস্থা আজকে, ঠিক আছে? দিন শেষে তারাই দেশ চালানো লাগবে।
আমরা দেশ চালাবো না, কিংবা যারা আছেন তারা দেশ চালাবেন না, ঠিক আছে? তো রাজনীতিবিদরাই রাজনীতি করবেন। তা আমরা দেখলাম যে উনি ঘোষণা করে দিলেন, এবং ঘোষণা করার পর যে রিয়াকশন দেখলাম আমরা, যে রিয়াকশনের ফলে এই সরকার বিব্রতকর অবস্থায় পড়লো। তা আপনি এমন ঘোষণা দেন কেন যেটা আপনি রাখতে পারবেন না? এরপর আমরা লক্ষ্য করলাম যে উনি লন্ডন গেলেন, লন্ডন যেয়ে দেখা করলেন, দেখা করে সেখানে আবার দুইটা দলের মধ্যে আবার জয়ন্টিয়া। তো আমাদের অন্য দলগুলো কোথায়? কেন শুধু দুইটা দল? আমি যাইতে পারবে না, দেখা করতে পারবে না, সাক্ষাৎ করতে পারবে না, আমি সেটা বলছি না, অবশ্যই পারবে, দেখা করবেন, কথা বলবেন। উনি একটা দলের প্রধান, ভারপ্রাপ্ত প্রধান, ওনার সাথে দেখা করবেন, কোনো অসুবিধা নেই। সৌজন্য সাক্ষাৎ হতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, দেশের অবস্থা কী আলোচনা হতে পারে, কিন্তু জয়েন্ট স্টেটমেন্টটা হতে হবে সকল দলের সাথে আলোচনা করে, এবং সকল দলের জয়েন্ট স্টেটমেন্ট। আপনি একটা দলের সাথে যখন অন্যরা তো মনে করেন যে আমাদেরকে পাত্তা দিচ্ছে না, আমাদেরকে গুণায় আনতেছে না, তো এটা প্রশ্ন করবে। এবং শুরু হয়ে গেছে অলরেডি, রাজনৈতিক দলগুলো কিন্তু কথা বলা শুরু করে দিয়েছে অলরেডি। তারপর আবার জুলাই চার্টারের বিষয় আছে এখানে। তো কেন এতদিনে হচ্ছে না জুলাই চার্টার? এটা তো আপনি জুলাইয়ের, এটা 1 মাসের বিষয়। কারণ জানেই তো কী করা লাগবে, যে কেন আন্দোলন করছি আমরা ডেমোক্রেসির জন্য আন্দোলন করছি, আমরা এই চাই, আমরা ক্ষমতার ভারসাম্য চাই, আমরা চাই, আমরা ওই যে কী যেন বলে যে দলের বিরুদ্ধে ভোট দিতে গেলে ফ্লোর ক্রসিং, যে এই যে জায়গাগুলোতে যেগুলো আমাদের বেসিক সমস্যা, এই সমস্যাগুলো আমরা এগুলো না করে দেখলাম যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা লাগবে, তারপর রাষ্ট্রের নাম বদলান লাগবো, মানে অপ্রয়োজনীয় কাজে মনোনিবেশ করা। এবং কখনো কখনো মনে হয়েছে ইচ্ছা করে হয়তো গভর্নমেন্ট এগুলা করতেছে, হ্যাঁ, তারা বেশি দিন ক্ষমতায় থাকার জন্য। এটা মনে হয়েছে আমার কাছে, যে ইচ্ছা করে এগুলা কইরা সময় ক্ষেপণ করা, কাল ক্ষেপণ করা, আরও কিছুদিন ক্ষমতায় থাকি। এবং এক একজন উপদেষ্টার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির কথা আমরা শুনতেছি, ঠিক আছে, আমাদের তো ভয়ে আটকে উঠতেছি, আমরা কি সর্বনাশের কথা, এই জন্য আমরা এদেরকে বসাইছি, এরা আসছে। অর্থাৎ এই সরকার তো সবাই, রাজনৈতিক দল বলেন, সিভিল সোসাইটি বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই তো, কেউ কি প্রত্যাখ্যান করছিল প্রথমে গভর্নমেন্টকে? এই গভর্নমেন্টকে কেউ ডিজাউন করে নাই, কিন্তু যখনই দেখলো যে এই গভর্নমেন্টটা তালগোল লাগিয়ে ফেলছে, তো তখন গভর্নমেন্ট কী করলো, যাইয়া ওই একটা দলের সাথে ইয়া করলো। এর আগে আমরা দেখছি যে উনি বলছেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসাইছে, ছাত্ররা যা বলে তা। এরপর আমরা দেখলাম ছাত্ররা সেক্রেটারিয়েটে যাইয়া এটা করে সেটা করে, তারপরে যে পরীক্ষার ইয়াতে মব তৈরি করে, যে অটো পাস, অটো প্রমোশন, এগুলো তো একটা ন্যাশনের জন্য ভালো না। কয়েক হাজার তারা সুচিকিৎসা পাচ্ছে না, তারা আন্দোলন করা লাগে, তারা হুইল চেয়ার নিয়ে আসলে কেন তারা আসা লাগবে? এটা কি কোনো কঠিন কিছু? এটা তো আমি মনে করি গভর্নমেন্টের জন্য এটা 1 উইকের বিষয় ছিল, যে যারা বিশেষায়িত হসপিটাল তাদেরকে করা, না হলে বিশেষজ্ঞ ডক্টর নিয়ে আসা, না হলে তাদেরকে সাথে সাথে পাঠিয়ে দেওয়া বিভিন্ন দেশে, অথবা আমরা সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডের সাথে আমরা একটা কন্ট্যাক্ট করে, হ্যাঁ, যে আমরা একটা স্পেস দিয়ে দিলাম যে তোমরা একটা ভ্রাম্যমাণ হসপিটাল তৈরি করো। মুক্তিযুদ্ধের সময় আমাদের ডক্টর জাফরুল্লাহ যে ক্যাম্প হসপিটাল করছে না, এরকম একটা ক্যাম্প হসপিটাল করে তাদেরকে ট্রিটমেন্ট করা। এটা 1 মান্থের কাজ ম্যাক্সিমাম। এখনও বলে যে যথাযথ ট্রিটমেন্ট পাচ্ছে না, পাচ্ছে না, তো এগুলো খুব পেইনফুল। হ্যাঁ, এতে কি হবে, এই যে ক্ষতিটা কোন জায়গায় হবে দেখেন, যে এই যে আন্দোলনের শিক্ষার্থীরা জীবন দিল, আত্মত্যাগ করলো, সামনের সারিতে গেল, যখন দেখলো যে এদের কেউ আবার নিজেরা ধান্দাবাজি শুরু করে দিল, তারপরে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তারা সঠিকভাবে ট্রিটেড হলো না, হ্যাঁ, তখন কি করবে? ভবিষ্যতে আর কেউ এরকম উদ্যোগ নিতে চাইবে না, এরকম কোনো সাহস নেবে না, আন্দোলন করবে না। এই ক্ষতিটা হয়ে গেল আমাদের, ঠিক আছে। আবার আরেকটা জিনিস আমরা দেখলাম, যে কখনো বললাম না যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, কোনো কিছুই কিন্তু এগুলো তো দৈববাণী না, চেঞ্জ হতে পারে, কিন্তু সেগুলো তো একটা সিস্টেম আছে, প্রসেস আছে, সেটা কি এখনই বলার টাইম না। সেগুলো একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে। অনেক দেশ তার জাতীয় সঙ্গীত পরিবর্তন করে, অনেক দেশ জাতীয় পতাকা পরিবর্তন করে, অনেক দেশ তাদের নিজের নামই বদলায়, অনেক দেশ, আমরা মায়ানমার, আগে বার্মা ছিল, বদলে ফেলছে না, তো অনেক কিছু হইতে পারে। কিন্তু কারোর মধ্যে আবার দেখা গেছে যে আপনার ওই যে 24-এর শহীদ, 24-এর যোদ্ধা, 24-এর জন্য আবার কোটা চায়, এরকম কথা পেইন দিচ্ছে আমাদেরকে। তো যেই কোটার বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সংগ্রাম করলাম, আবার এখন কোটা চাচ্ছে কেন? এটা তো ইনজাস্টিস। তো তুমি একটা দিয়ে আরেকটা ঢাকতে চাও। তারপর কেউ আবার চেষ্টা করছে, কোনো দল, কোনো মত আবার চেষ্টা করছে যে 71-কে ম্লান করার চেষ্টা করছে, যে 24 দিয়ে 71-কে একটু ম্লান করে ফেলাই, একটু ঢাইকা ফেলাই, ঠিক আছে। এগুলো উচিত না। 71-71-এর মতো, 52-52-এর মতো, 47-47-এর মতো, 24-90-90-এর মতো, 24-24-এর মতো। 24-এর স্পিরিট কি?
সেটাকে এস্টাবলিশ করা, সেটাকে ইনস্টল করা, সেই অনুযায়ী কাজ করা, এই গভর্নমেন্ট আসলে সেটা পারেনি। ঠিক আছে, এটা গভর্নমেন্টের ব্যর্থতা। এবং আমি বলবো যে যারা শিক্ষার্থীরা ছিল তাদেরও অতিরিক্ত বাড়াবাড়ি, এবং রাজনৈতিক দলগুলোরও যথাযথ সহযোগিতা না করার যে চিন্তাধারা, যে তারা কত তাড়াতাড়ি ক্ষমতায় যাবে, কত তাড়াতাড়ি ইলেকশন, যে সুষ্ঠুভাবে, আমি সবাইকে দায়ী করব, এখানে সবাইকে দায়ী করব, সবাই সামষ্টিক ব্যর্থতা, সামষ্টিক সফলতায় আমরা একজন স্বৈরাচারকে তাড়িয়েছি, আর সামষ্টিকভাবে আমরা ব্যর্থতার দিকে যাচ্ছি। তা আমার মূল বক্তব্যটা হলো, তাহলে এখন করণীয় কী? প্রশ্ন হলো এখন করণীয় কী? এখন হলো যে ওই যে বিচারের কাজটা করে ফেলা, সংস্কারের কাজটা ঐকমত্য হওয়া। দেখুন, সংস্কার যে আমরা বলি যে সংস্কার হলো চলমান প্রক্রিয়া, এবং সেটা জীবনব্যাপী প্রক্রিয়া। বিচার সংস্কার জীবনব্যাপী চলমান প্রক্রিয়া। এটা 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 বছর বছর লাগবে, সারা বছর লাগবে। এটা 2 বছর পরে মনে হলো এরকম, এরপরে মনে হলো ওরকম, এটা করা লাগবে। একটা কমন জায়গায় একমত হওয়া, ঠিক আছে, যে এই বিষয়ে আমরা একমত, এর বেসিসে যারাই ক্ষমতায় আসবে এর বেসিসে চলা লাগবে দেশ। ওই জায়গাটা একমত হওয়া এবং মেক শিওর করা। অনেক কিছু না বুঝে না, আমার কাছে খুব অবাক লাগে যে অনেক কিছু বুঝে না। যেমন যে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট যখন থাকে, আমি কেন বলি, আমাদের ইন্টেলেকচুয়াল গ্যাপটা আমাদের ইন্টেলেকচুয়ালদের মধ্যে যে রয়ে গেল, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে হলো 2 টার্মের বেশি, যেন আমরা আমেরিকাতেও দেখেছি। প্রধানমন্ত্রী শাসিত ইয়াতে 2 টার্ম 3 টার্মের এগুলো বিষয় না। এই যে বলে না অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, 30 বছর ধরে পার্লামেন্টের মেম্বার, এই যে আমরা বার্নি স্যান্ডার্সের নাম শুনি, নাম শুনি না আমরা, কত বছর ধরে ওনারা আছে, তো ওনারা পার্লামেন্টের মেম্বার। আপনি যদি তাহলে কি পার্লামেন্টের মেম্বারও আপনি করে দেবেন যে এতবারের বেশি ইলেকশন করতে পারবে না? এগুলো অ্যাবসার্ড, এগুলো রাজনৈতিক দলগুলোও বুঝে না, যারা দাবি করতেছে তারাও বুঝে না, অডিয়েন্সরাও বুঝে না। মনে করেন একটা উদাহরণ দিই আপনাকে, যে একটা সরকার কোয়ালিশন সরকার গঠন করলো, এই যে একটা দলই ক্ষমতা আসবে, কে বললো? কোয়ালিশন হতে পারে, সাপোর্ট হতে পারে। 1 বছরের মধ্যে মনে করেন সরকার ভেঙে গেল, এরপরে আবার ইলেকশন হলো, অন্য কেউ সরকার গঠন করলো, আবার মনে করেন যে ওই সরকারই আসলো, আইসা আরও 1 বছর থাকলো, তো থাইকে আবার সরকার ভেঙে গেল। তার মানে কি 2 টার্ম, এই 2 বছরই? এটা কী হলো তাহলে জিনিসটা? মানে এটা তাহলে আপনাকে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট যাওয়া লাগবে। এগুলো কিন্তু বুঝে না, অনেকে না বুঝে এগুলো নিয়ে কথা বলতেছে। এমনও তো আছে 3 মাস একটা সরকার টিকে, আমরা দেখি না 1.5 মাস টিকে, আমরা ইন্ডিয়াতে দেখেছি, এটা এর আগে দেখেছি, আমরা পাকিস্তান দেখেছি। ওই যে পাকিস্তানে বলো না যে সবসময় গভর্নমেন্ট টিকে না, তো এখন আপনি যদি 1 মাস করে থাকে তাহলে কি এই ডিবেরি থাকবে? তো এগুলো আরও বরং ক্রাইসিস তৈরি করবে। এমন সংস্কারের কথা বলা হচ্ছে না বুঝা, প্রজ্ঞার অভাবে। কারণ আমরা দেখেছি এই সংস্কারের নামে অনেক সময় এটা একটা অভিযোগ আছে যে বিদেশি নাগরিকদেরকে আনে, তারা বড় হয়েছে ওইখানে, তাদের চিন্তা চেতনা হয়েছে আরেকটা কম, যে তারা এমন একটা দেশে তারা বড় হয়েছে, এমন একটা দেশে 30-40 বছর ধরে তারা বাস করেন, তারা ছিলেন, যেখানে আসলে আইন কানুন অত লাগে না, মানুষের মধ্যে এটা বিল্ট ইন ম্যানার আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এগুলো চলবে না। আমাদের দেশে কিন্তু আমাদের মতো করে করা লাগবে। যেমন এপ্রিল মাসে কি দুনিয়াতে ইলেকশন হয় না? হয়, বহু দেশে হয়, কারণ তাদের ওয়েদার আরেকটু কম, কিন্তু আমাদের ওয়েদার তো এপ্রিলে সুইটেবল না। তো এখন এইরকম করে যে এই ভুল বুঝাবুঝির কারণে এগুলো হচ্ছে, এখন করণীয় হচ্ছে খুব দ্রুত বিচারের কাজটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য মাত্রায় নিয়ে আসা, সংস্কারের যে বেসিক কাজগুলো করা, এরপর একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, বিশ্বস্ত, একবার ট্রান্সপারেন্ট একটা ইলেকশন দিয়ে দেয়া। সুতরাং এই জন্যই একেবারে সেফ হলো বাবা, তাড়াতাড়ি করে একটা ইলেকশন দেন, ইলেকশন দিয়া গ্রহণযোগ্য এই ইলেকশন নিয়ে যাতে প্রশ্ন না করে। কারণ এর আগে এই ইলেকশনগুলা এমন হয়েছিল বলেই একটা স্বৈরাচার দানবে পরিণত হয়েছিল। এরকম দানব যাতে না হয়, ট্রান্সপারেন্ট ইলেকশন দেন, এবং ভবিষ্যতেও যাতে এরকম ইলেকশন হয়, এর মধ্য দিয়ে আমরাই আমাদের দাবাগুলো আদায় করে নেব। ভবিষ্যতে যে গভর্নমেন্ট আসবে তাকে চাপের মধ্যে রাখবো, এর মধ্যে দিয়ে আমরা করে নেব। আমি মনে করি এটাই সমাধান।